ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জিপিএইচ ইস্পাত। আর আপনাদের সাথে আছে আমি নাজরিন মুনি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আবারও জনসম্মুখে আসার চেষ্টা করছেন। ভারতে আশ্রয় নেওয়ার প্রায় 4 মাস পর বিদেশে বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। গত সপ্তাহে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেওয়ার পর আজকেও লন্ডনে আরও একটি অনুষ্ঠানে যুক্ত হওয়ার কথা ছিল। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি, যদিও আগেই তার সব বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এইসব বক্তব্য প্রচার বা জনসভায় অংশ নেওয়ার বিষয়ে ভারতের বক্তব্য কি তা এখনো জানা যায়নি। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং অবৈধ আগ্রাসনের প্রতিবাদে আজ ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির 3 সংগঠনের প্রতিনিধি দল। একদিকে রাজনীতিতে ফিরতে চাইছে আওয়ামী লীগ, অন্যদিকে নানা অভিযোগ জমা হতে শুরু করেছে বিএনপির বিরুদ্ধে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাদের দলের কিছু নেতাকর্মীর কাজকর্ম সাধারণ মানুষ পছন্দ করছে না। শুধু তারেক রহমানই নন, একদিন আগে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আওয়ামী লীগ যে দোষে সরবরাহ হয়েছে হাসিনা সরকারের পতনের পর বিএনপি এখন সেই কাজই করছে। এদিকে জাতীয় পার্টি আছে ভিন্ন চাপে, সরকারের সাথে কোনো আলোচনাতেই তাদের ডাক পড়ছে না। সর্বশেষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সম্প্রতি অন্তর্বর্তী সরকার যে জাতীয় ঐক্যের লক্ষ্যে সবার সাথে সংলাপ করেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। তার মতে সেই সংলাপে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে সরকার জাতীয় অনৈক্যের সূচনা করেছেন। ছাত্র রাজনৈতিক দল এবং ধর্মীয় নেতাদের সাথে প্রধান উপদেষ্টার সংলাপের ঐক্য না অনৈক্য, কোনটি আসলে হলো? শেখ হাসিনা কি আসলেও জনসভায় যোগ দিয়ে ফিরতে চাইছেন রাজনীতিতে? রাজনৈতিক দলগুলো তার এই উদ্যোগকে কিভাবে দেখছে? এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আছেন 12 দলীয় জোটের মুখপাত্র এবং বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, এবং আছেন আমাদের সাথে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। এবং দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্বাগত জানাই রাজকাহনে। শুরু করতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে দিয়ে। অনৈক্য তৈরি হয়েছে এটি বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এই সংলাপেই তো শুধু নয়, অনেক আগের থেকে যে কোনো সংলাপে জাতীয় পার্টিকে বয়কট করা হচ্ছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত যখন জাতীয় পার্টিকে ডাকা হলো না, যখন সবাইকে ঐক্যের মধ্যে নিয়ে আসা হলো, তার মানে একটা বক্তব্য কি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কি না যে এই সময়কালে জাতীয় পার্টি আসলে সরকারের সাথে বসার বা দ্বিপাক্ষিক আলোচনার বা তাদের রাজনৈতিক সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে দিন দিন? জাতীয় পার্টি তার রাজনীতি করছে, তার রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলছে, মানুষ সে কথা খুব গভীর আগ্রহের সাথে শুনছে। আমি মনে করি দেশ তো ভয়াবহ ক্রাইসিসে আছে। আওয়ামী লীগের আমলে সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল, একটা বিপ্লব হয়েছে, বহু মানুষ মারা গেছে, বিশাল একটা ওলটপালট হয়ে একটা সরকার গঠন করা হয়েছে, ছাত্র জনতার ঐক্যমতের সরকার। এই সরকারের কিন্তু কোনো ডেফিনেশন নেই। এই সরকার বাংলাদেশের বিদ্যমান কোনো আইনি কাঠামোর কোনো ডেফিনেশনে পড়বে না, একটা ঐক্যমত ছাড়া। ঐক্য দিয়ে যে সরকারটি হলো, সেই সরকার যখন আলোচনা করবে তখন সেটা অনৈক্য হবে কেন? সেক্ষেত্রে ডক্টর ইউনূস স্যার তো আমাদের সকলের মুরব্বী, বাংলাদেশের সব মানে সারা বিশ্বে মানুষের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, ক্রাইসিসে মানুষ থেকে ডেকে এনেছে, সকল রাজনৈতিক দল থেকে স্বাগত জানিয়েছে। দেশ গঠন, দেশের ফরেন পলিসি, দেশের উন্নয়ন, সামনের ইলেকশন, এই সমস্ত আলোচনায় একটি বড় রাজনৈতিক দলকে যদি ডাকা না হয়, তাহলে আমি মনে করি এটা বালতিতে পানি ঢালা হচ্ছে বড় একটা ফুটা রেখে, এবং পানিটা থাকবে না এবং টেকসই হবে না, সাস্টেইনেবল হবে না। জাতীয় পার্টি বিগত 5-6টি ইলেকশন 91 থেকে 2008 যেগুলো আনডিসপুটেড ইলেকশন, এগুলোর ফলাফল যদি আপনি দেখেন তাহলেও মেজর 4টা দল বাংলাদেশে আছে, তার মধ্যে 2টি দল কিন্তু এই আলোচনায় মিসিং। 63% দল নিবেদিত দল, তাদেরকে ডাকা হয়নি। আপনি কোন ক্রাইটেরিয়ায় ডাকলেন? 63% কিভাবে বলছেন আপনি? মানে যতগুলো নিবন্ধিত দল ছিল তাদের মধ্যে যারা আসেনি তাদেরকে হিসাব করে দেখা যাচ্ছে যে 57 বা 63% আচ্ছা আসতে পারেনি বা ডাকা হয়নি বা আসেনি, যে কোনো কারণেই হোক। তো সেটা তো একটা অনেককে শুরু হলো। ডক্টর ইউনূস স্যারকে এখন ওই লেভিয়াথান থেকে যদি বলি, তো একটা ওয়ারিস ইনস্টিটিউশন থেকে একটা ওনাকে গ্র্যান্ড্রাম, একটা সাংবিধানিক কাঠামো, একটা লেভিয়াথান সি মনস্টার যে সবাইকে শাসন করবে,
একটা কমনওয়েলথ, ওই অর্থে না, কমনওয়েলথ অর্থে না, কমনওয়েলথ, এটা বড় টার্ম, এটা করতে হবে। এবং থমাস হবসের মতে এটা কিসের ভিত্তিতে করতে হবে? ওই যে বিপ্লব সিচুয়েশনে যারা ছিল তারা এবং জনগণের উইলের মাধ্যমে। জনগণের উইল মানে কি? ফ্রম অল পিপল, এই যে অল শব্দটা সেখানে আছে। এই অলে যদি জাতীয় পার্টিকে বাদ দেন তাতে জাতীয় পার্টির কী ক্ষতি হবে? কিন্তু ঐক্যটার মধ্যে একটা চিট দিয়ে ঐক্য শুরু হলো, যেখানে আমরা এই সরকারকে পরিপূর্ণভাবে সহযোগিতা করতে প্রস্তুত ছিলাম দেশের স্বার্থে। সেখানে আমি মনে করি ডক্টর ইউনূস স্যার একটা বিশেষ গোষ্ঠী দ্বারা প্রভাবিত হচ্ছেন। উনি একটা পলিটিক্যাল দলের নেতা হিসাবে বা একটা পলিটিক্যাল দলের প্রধান হিসাবে কিন্তু প্রধান উপদেষ্টা হননি, উনি সকল দলের আলোচনার প্রধান উপদেষ্টা হয়েছেন। তার পাশে বিপ্লবী যারা ছিল তারা বেশি থাকবে, ছাত্ররা বেশি থাকবে, এটা খুব নর্মাল। ছাত্ররা রক্ত দিয়েছে, কষ্ট করেছে, তাদের মতামতে গুরুত্ব দিতে হবে। কিন্তু পাশাপাশি বাকি সবাইকেই তার রাখতে হবে, সবার কথা শুনতে হবে, শুনে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তিনি যদি কোনো একটি মহলকে বাদ দিয়ে শোনেন তাহলে তার দৃষ্টিভঙ্গিটা ডিফেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। এবং আওরঙ্গজেব এটা করতেন। আওরঙ্গজেব ফতোয়া দিতেন প্রচুর, 4 ইঞ্চির বেশি দাড়ি রাখা যাবে না, জিজিয়া কর দিতে হবে, এগুলো উনি সিদ্ধান্ত নেওয়ার আগে আলেমদের মধ্যে ছেড়ে দিতেন। তার যে তো আলেমরা ওই তাকে খুশি করতে কি বললে খুশি হবে ওটাই বলতেন, যে কারণে আওরঙ্গজেবের বড় বড় ভুল হয়ে গেছে। জিজিয়া কর তার মধ্যে একটা বড় ভুল, যে ভুলের মাসুল মোগল সম্রাট নিতে হয়েছে। আপনার মনে হয় না যে জনগণ আসলে কি চাইছে সেটা সরকার বা ছাত্র জনতা একটু না অনেকখানি সেটা চায়? কারণ যে বিপ্লবটা হয়েছে, এত প্রাণহানি হয়েছে, এখনই আওয়ামী লীগ রাজনীতিতে আসুক কিনা এবং আওয়ামী লীগের সহযোগী হিসাবে জাতীয় পার্টির সাথে সরকার আলোচনা করবে কিনা। যে সরকার ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এসছে এবং সেই বিপ্লবটা যদি বলি আওয়ামী লীগের বিপক্ষে যদি থেকে থাকে, কিছুটা অংশ জাতীয় পার্টির বিপক্ষেও নিশ্চিত ছিল, কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের একটা অংশ ছিল সেই রেজিমের। তাহলে কি আপনাদের সাথে বসাটা সেই বিপ্লবকে একটুখানি না অনেকখানি হয়তো করা হয় কিনা? অসংখ্যবার আমরা বলেছি আমাদের হাতে কোনো রক্ত নাই, আমাদের হাতে কোনো জেনোসাইডের অর্ডারের কোনো এভিডেন্স সিঙ্গেল কেউ এখন পর্যন্ত দেখাতে পারেনি। আমরা জনগণের স্বার্থে তীব্র ভাষায় কথা বলেছি, ছাত্রদের পক্ষেও অসংখ্যবার কথা বলেছি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, স্নেহ করি। এখন তাদের হুমকিতে যখন ডক্টর ইউনূস আমাদেরকে ডাকবেন না, তখন এই দেশ গঠনে যে আমাদের অভিজ্ঞতা ছিল, দেখুন বাংলাদেশে পলিটিক্যাল বাগাড়ম্বর অনেক করা সম্ভব। প্র্যাকটিক্যালি 3টা দল বাংলাদেশ চালিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। দেশ চালানোর অভিজ্ঞতা এই 3টি দলের আছে এবং এই অভিজ্ঞতা আপনি কোনো বইয়ে পাবেন না, কোনো ক্লাসরুমে পাবেন না। এই অভিজ্ঞতা জাতীয় পার্টির ছিল, আছে। এই অভিজ্ঞতা যদি সরকার নিত, সরকার উপকৃত হলো, দেশ উপকৃত হতো। সাদাত হোসেন সেলিম, অনৈক্যর কথা জাতীয় পার্টি বলছে, যেহেতু তাদেরকে ডাকা হয় নাই, শুধু তাদের কথা বলছেন না, আওয়ামী লীগের কথাও তারা একই সাথে জুড়ে দিচ্ছেন। এবং চেয়ারম্যান জি.এম কাদের গতকালও যেটা বলেছেন সেটি হচ্ছে একটা দলের সবাই তো অপরাধী হতে পারে না। আওয়ামী লীগের ক্ষেত্রে বলেছেন যারা অপরাধ করেছে তাদের শাস্তি দেওয়া হোক, বাকি সবাইকে নিয়েই আসলে এই রাজনীতি করতে দেওয়া হোক বা নির্বাচনমুখী হোক। আপনি একটা 12 দলীয় জোটের মুখপাত্র, এই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি? না, ধন্যবাদ আপনাকে। দেখুন, জাতীয় পার্টি তো বাংলাদেশের রাজনীতি একটা পরগাছা হিসেবেই পরিচিত ছিল এবং আওয়ামী লীগের ছায়ার নিচে তারা প্রশ্রয় নিয়ে তারা রাজনীতি করেছে এবং জাতীয় পার্টি এই স্বৈরশাসকের একটা অংশ। আজকে যদি ছাত্র জনতার বিপ্লবে যদি স্বৈরশাসকের পতন না হতো, তাহলে জাতীয় পার্টি আজকে দিব্যি সংসদ সদস্য হিসেবে তাদের বেতন ভাতা গ্রহণ করত, জি.এম কাদেরও ফ্ল্যাগ উড়িয়ে তার বেতন ভাতাটা গ্রহণ করতো। সুতরাং জাতীয় পার্টিকে এখানে বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে জাতীয় পার্টি কোনো বিষয় না এবং জাতীয় পার্টি কোনো কিছুই মিন করে না। বরং জাতীয় পার্টি নতুন করে যে আওয়ামী লীগের যে দালালিটা করছে, এতে করে জাতীয় পার্টির প্রতি যদি কারো কোনো সহানুভূতি থাকে সেটা আরও শেষ হয়ে গেছে। এবং আওয়ামী লীগকে ডাকার মতো অবস্থা তো বাংলাদেশে এই মুহূর্তে মোটেই নেই। এবং আওয়ামী লীগের মধ্যে আপনি যদি চিন্তা করে দেখেন, তাহলে যে জি.এম কাদের যেটা বলেছে যে সবাই তো অপরাধ করে না, আওয়ামী লীগের সবাই অপরাধ না করলেও সবাই অপরাধী। এবং এই পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো পাতি নেতা, সিকি নেতা, উপনেতা কোথাও কোনোভাবে বলে নাই যে আওয়ামী লীগের শেখ হাসিনার শাসনামলের যে দুঃশাসন বা শেখ হাসিনা যা করেছে সেটা ঠিকমতো করে নাই। আওয়ামী লীগ গণতন্ত্রকে টুটি চেপে হত্যা করেছে, আপনার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, এটা স্বতঃসিদ্ধ। এবং গত নির্বাচনের পূর্বে জাতীয় পার্টির ভূমিকাতে আমরা কিছুটা আশান্বিত ছিলাম যে জাতীয় পার্টি হয়তো এবার নির্বাচনটা বর্জন করে জাতীয় পার্টি জনগণের কাতারে আসবে। কিন্তু আমরা দেখলাম যে জাতীয় পার্টির জি.এম কাদের ভারতে গেলেন, ভারতে যাওয়ার পরে তার কানে কী মন্ত্র দিল সেটা তিনি এসে আর বলতে অস্বীকার করলেন এবং তিনি চুপসে গেলেন। চুপসে গিয়ে তিনি
আপনার নির্বাচনের নমিনেশনের শেষ দিন তিনি আপনার বনানী অফিসে বসে আছেন শুধুমাত্র তার স্ত্রীর নমিনেশনটা কনফার্ম করার জন্য। তার স্ত্রীর নমিনেশনটা কনফার্ম হওয়ার পরে তিনি ঘোষণা করেছেন যে তিনি নির্বাচনে যাবেন। সুতরাং জাতীয় পার্টির ব্যাপারে বাংলাদেশের জনগণের কোনো আগ্রহ নেই। সেপ্টেম্বরের 1 তারিখে বলুন একটা কথা আপনার কাছ থেকে জেনে নিই, আপনি দ্বিতীয়বারের মতো বললেন যে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে কোনো বিষয় না, এখন বললেন জাতীয় পার্টির সম্পর্কে আগ্রহ নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যখন আমরা নির্বাচন কেন্দ্রিক পরিসংখ্যান বা যোগ বিয়োগ দেখেছি, তখন আমরা দেখেছি জাতীয় পার্টিকে নেওয়ার জন্যই এক ধরনের টানাপোড়েন চলেছে, কারণ তারা গেলে সরকারটা গঠন হবে এরকম পরিস্থিতিও তৈরি হয়েছে। এবং জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে সবসময়ই একটা বড় ধরনের তারা ক্রীড়নক হিসেবে কাজ করেছে। সেটা একটা সময় ছিল, জাতীয় পার্টি একটা সময় ছিল, জাতীয় পার্টি ধীরে ধীরে বিভিন্নভাবে দালালি করতে করতে একটা ক্ষয়িষ্ণু পর্যায়ে চলে আসছে। এখনো জাতীয় পার্টি সে পর্যায়ে নাই। আমি আপনাকে স্মরণ করে দিতে চাই যে সেপ্টেম্বরের 1 তারিখে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে, আমাদের সাথে 4টা বাজে আলোচনা, তার মধ্যে 7টা বাজে সম্ভবত জাতীয় পার্টির সাথে আলোচনা। এবং তখন আমরা কিন্তু প্রধান উপদেষ্টাকে বলেছি যে জাতীয় পার্টি হলো যে সরকারের দোসর, জাতীয় পার্টির সাথে আপনারা যদি কোনো আলোচনা করেন ভবিষ্যতে আমরা কিন্তু কোনো আলোচনায় অংশগ্রহণ করব না। জাতীয় পার্টি এবং মানে কাজী সিদ্দিকী এই সহ আমরা বেশ কিছু নাম বলেছি এবং বাইরে এসে সর্বপ্রথম আমরা এই কথাটাই বলেছি। এবং গত কয়েকদিন আগে যে আপনার ঐক্যের যে ডাক দিয়েছে, সেখানে যে আপনার নিবন্ধিত রাজনৈতিক দলের কথা বলে, নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অন্তত মানে 60% নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কেউ জানেও না, শুনেও না, রাজনীতিতে তাদের কোনো অবস্থানে নেই। বরঞ্চ স্বৈরাচার বিরোধী আন্দোলনে, ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগাধ বিপ্লব যারা অংশগ্রহণ করেছে তাদেরকে সেখানে ডাকা হয়েছে। এখন আওয়ামী লীগের জনসমর্থন জিএম কাদের মানে স্বপ্নের মাধ্যমে প্রাপ্ত হয়েছেন যে 50% আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের মানে জনপ্রিয়তা যদি 50% হতো, তাহলে আওয়ামী লীগ কেন 14 সালে আপনার ভোটারবিহীন নির্বাচন করেছে, কেন 18 সালে রাতের ভোট করেছে, কেন 24-এ ভোটটা মোকাবিলা করতে পারেনি? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং আস্তে আস্তে আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে। জিএম কাদের সাহেব যেই ঐক্যের ডাক দিয়েছেন, সেই ঐক্যতে যারা গিয়েছেন তারা আপনার জিএম কাদেরের কথার সাথে মানে আমরা দ্বিমত পোষণ করে বলতে চাই, আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে আমরা তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করেছি এবং অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো পদক্ষেপ নিলে আমরা তার সাথে সেটা আমরা অবস্থান নিয়েছি। আতাউর রহমান ঢালির কাছে আমরা আসতে চাই, পিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। যে প্রসঙ্গটি এই কারণে এসছে, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে ঐক্যের ডাকের মধ্যে যে দলগুলোকে ডাকা হয়েছিল, আমরা 14 থেকে 15টি দল বোধহয় গিয়েছিলেন সেই ডাকে, এবং 45টি দল এখনো পর্যন্ত নিবন্ধিত অবস্থায় আছে। 30টি দল যদি না যায় সেখানে, তাহলে 60-70% রাজনৈতিক দল সেখানে ডাক পায়নি। সেই তুলনাটা করে তিনি বলছেন যে এটা আসলে তাহলে কেমন করে ঐক্যের জায়গা হলো? সবাইকে নিয়েই ঐক্যটা হওয়ার কথা ছিল। এখন সবার সাথে জাতীয় পার্টিও যেমন আছে, জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন আওয়ামী লীগেরও থাকা উচিত ছিল, কারণ সবাই অপরাধী না। বিএনপি এটা নিয়ে কিভাবে, আসলে ঐক্যের ক্ষেত্রে সবাইকে দরকার? জাতীয় পার্টির অবস্থান থেকে তাদের বক্তব্য ঠিক আছে, কারণ তারা এই দীর্ঘদিন আওয়ামী লীগের যে শটটা খেয়েছে, তো সেই স্বরের কিছু প্রতিদান তো তাদের দিতে হয়, তাই না? এতভাবে সুন্দরভাবে শর্ত 14 দলের কেউ খেতে পারেনি। জাতীয় পার্টি যেভাবে সুযোগ সুবিধা, এমপি, সব কিছু, টাকা পয়সা সব কিছু দিয়েছে, ভালো মানে কেরিকেচারে জাতীয় পার্টির সাথে 14 দলের নেতারাও পেরে ওঠেনি। তো এই জাতীয় পার্টি তো অবশ্যই আওয়ামী লীগকে তো চাইবে। ঐক্য কার সাথে? প্রশ্নটা হলো একটা দেশে একটা গণ অভ্যুত্থান, বা আপনি যেটাকে বিপ্লব বলেছেন, যদিও আমি বিপ্লব বলি না, আমি বলি গণ অভ্যুত্থান। একটা গণ অভ্যুত্থানের পরে ঐক্যটা কার সাথে হয়? গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে জনগণ, ছাত্র জনতার নেতৃত্ব দিয়েছে, তো ঐক্য তো তাদের ঐক্যই চাইব। আর যারা এই ঐক্যকে বিরোধিতা করেছেন, যারা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে বিরোধিতা করেছেন, তাদের সাথে কিসের ঐক্য? ফেরেশতার সাথে তো শয়তানের ঐক্য হয় না। কিন্তু যখন একটা ভিন্ন দেশের সাথে আমাদের যখন একটা সংকট তৈরি হয়, তখনকার ক্ষেত্রেও কি আমরা সেই ঐক্য করব কি করব না? ষড়যন্ত্র তো তারাই ভিন্ন দেশে বসে করছে, তো কাজে প্রশ্নটা তো সেই জায়গায়। আমি কেন, তারা যদি এই দেশে বসে রাজনীতি করার সুযোগ পেত এবং এই দেশে বসে বলতো যে হ্যাঁ আমরা ভারতের এই ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা একমত নই, ওই কথা বলার দুঃসাহস জাতীয় পার্টি বা আওয়ামী লীগের নাই। কেন নাই? তারা ওইখান থেকেই সৃষ্ট। আমি তো বলি যে আওয়ামী লীগ যারা করেন, তাদের দেশ তো বাংলাদেশ না,
তাদের বেশ, তারা সবসময় এই দেশে কোনো দুর্যোগ, আমরা এই দেশে দুর্যোগ হলে এই দেশেই আছি, আমরা এই দেশে দুর্যোগ হলে হয় জেলখানায়, না হয় আমরা রাজপথে থাকি। আর আওয়ামী লীগ দেশে কোনো দুর্যোগ আসলে তাদের জন্য খাড়া রয়েছে ইন্ডিয়া। তিনবার দেখেন ৭১-এর মুক্তিযুদ্ধে আমরা অনেকেই এই দেশের মাটিতে থেকে যুদ্ধ করেছি, আওয়ামী লীগ কিন্তু সেইখানে গেছে, যুদ্ধ করেনি। আবার ৭৫-এর ১৫ই আগস্টের পট পরিবর্তনের পরেও তারা ভারত চলে গেছে। আবার এই ৫ই আগস্টের যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা এবার তো পলাইছে শুধু, মানে পৃথিবীর, আমি দেখলাম যে আসাদের পতন হয়েছে, শুধু আসাদের পরিবার গেছে, কিন্তু এইখানে আওয়ামী পরিবার থেকে আরম্ভ করে আওয়ামীর মন্ত্রিসভা, এটা আমার জানা মতে ২০০-৪০০ বছরের ইতিহাসে আমার জানা মতে কোথাও নাই। তো এই যে তারা পালায় গেল, তো তাইলে তারা ভারতকে কি মনে করে? নিশ্চয়ই তারা তাদের মাতৃভূমি মনে করে, না হলে তারা ওইখানে আর কোনো দেশ নেই পালানের। কেন তারা দেশের একটা রাজনীতিবিদ কেন দেশের জনগণকে ফেলে রেখে জেলের ভয়ে যারা চলে যায়, তাহলে তারা কত বড় অপকর্ম এই দেশে করেছে যে তাদের পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু একা নয়, তাদের সাঙ্গ পাঙ্গ পরিবার সহ তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু এই অবস্থার মধ্যেই আপনি জানেন যে আমরা যে শুরুতেই যে দুটি কথা বললাম, যে একটা হচ্ছে যুক্তরাষ্ট্রে তিনি যুক্ত হয়েছেন ভার্চুয়ালি, আর একটা হচ্ছে যুক্তরাজ্যে আজকে হওয়ার কথা, আমরা এখনো পর্যন্ত শেষ খবর জানি না যে তিনি শেষ পর্যন্ত যুক্ত হয়েছেন কিনা। এই যে তার যুক্ত হওয়া বিভিন্ন সমাবেশের মাধ্যমে, এবং বলা হচ্ছে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন, রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার এই সক্রিয় হওয়াটা ভিন দেশে বসে কেমন করে নেয় এবং সেটাকে কিভাবে ঠেকাবে রাজনৈতিক দলগুলো? আমি বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আমাদের সাথে আছেন, এবং বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে শেখ হাসিনা জনসভার মাধ্যমে আবারও প্রকাশ্য হতে চাচ্ছেন রাজনীতিতে, এটিকে আসলে বাংলাদেশ থেকে ঠেকানো সম্ভব কারণ উনি বাইরে থাকেন? এটা ঠিক হচ্ছে না, এবং আমি মনে করি যদি ভারত তাকে আশ্রয় দিয়ে থাকে, এই মুহূর্তে ভারতের থেকে থাকেন, ভারত সরকারের উচিত এই ধরনের প্রভোকেটিভ কাজ তাকে করতে না দেয়া। কারণ বাংলাদেশে একটি আভ্যন্তরীণ টেনশন আছে, বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা টেনশন আছে। এখানে টেনশনটা ফুয়েল আপ করা দুই দেশের জন্য কোনো অবস্থাতেই ভালো হবে না, এবং সাধারণ মানুষ একটা নিরাপত্তাহীনতা একটা সে কীভাবে পড়ছে। জাতীয় পার্টির একটা কিন্তু আইন হয়েছে, ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেখানে বলা হয়েছে যে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট, তার মধ্যে একটা প্রস্তাবিত অ্যামেন্ডমেন্ট ছিল যে যুদ্ধাপরাধের জন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হবে কিনা, অথবা যুদ্ধাপরাধে কোনো রাজনৈতিক দল দোষী হবেন কিনা। ওইটা কিন্তু পরে রাখা হয়নি। টেকনিক্যালি এখন আওয়ামী লীগের রাজনীতি করতে আইনগত কোনো বাধা নাই, জাতীয় পার্টির তো অবশ্যই নাই। জাতীয় পার্টি পরগাছা কখনো কখনো অ্যালায়েন্স করে ভোট করেছে, কখনো একা একাও ভোট করেছে। একা ভোট করে, সম্পূর্ণ একা ভোট করে ৯১ সালে জাতীয় পার্টি ৩৫টি আসন পেয়েছে। সম্পূর্ণ একা ভোট করে জাতীয় পার্টি ১৬% ভোট পেয়েছে এবং ১৬টি আসন পেয়েছে ৯৬ সালে। আমাদের সেলিম ভাই খুব বড় রাজনীতিবিদ, তার দল কি কখনো একা ভোট করে ১৬টা আসন পেয়েছে বা পাবে? ইনশাল্লাহ একদিন পাবে, এখনও পায়নি। যখন পাবে তখন জাতীয় পার্টিকে পরগাছা গালি দিলে এটা যুক্তিযুক্ত হবে। তার আগে এটা পলিটিক্যাল বাগাড়ম্বর ছাড়া আর কিছু না। আর কি, আমাদের এখন স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অনেক কথা হচ্ছে। আচ্ছা, জিয়ার আমলে তো স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সমস্যা হয়নি, এরশাদ আমলে তো স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সমস্যা হয়নি। বাংলাদেশের ভেতরে ইন্ডিয়া সোলজার পাঠাবে, ইন্ডিয়া অ্যাটাক করবে। আমি ১০০ জন রাষ্ট্রবিজ্ঞানীর সাথে কথা বলেছি, সমরাষ্ট্রবিদের সাথে কথা বলি, তারা কেউ এটা বিলিভ করে না। দুটি কারণে, এটা পলিটিক্যালি এত প্রয়োজন না। দুই, বাংলাদেশের ৪০-৫০ লাখ লোক আছে যারা ইসলামিস্ট অথবা মাদ্রাসায় পড়েছে অথবা অ্যান্টি ভারত, তারা মাঠে নেমে পড়বে। এটা কখনো কোনো দেশের সেনাবাহিনীর জন্য অর্থিত না, এতটুকু একটা দেশের জন্য এত বেশি মোবিলাইজেশন, এটারও প্রয়োজন নাই। কি করা হয়েছে? ফুয়েল আপ করা হয়েছে এই উত্তেজনাটাকে। পারদ, বর্তমান সরকার সুশাসনে ন্যায় বিচারে আগ্রহী না, আমি খুব দুঃখের সাথে দেখলাম। উত্তেজনার পারদ বাড়াতে খুব আগ্রহী এবং পারদর্শী। সেক্ষেত্রে ইন্ডিয়া, আমাদের সরকার, এই সরকার, বর্তমান সরকার, ইউনূস সরকার, এবং সেক্ষেত্রে ইন্ডিয়া কার্ড তো চমৎকার একটা কার্ড। ইন্ডিয়া আমাদের দেশ দখল করতে আসছে, আসেন সবাই মিলে এটা উত্তেজনার পারদ বাড়িয়ে কি লাভ এই সরকারের? বাড়িয়ে লাভটা যেটা হচ্ছে ডাইভার্সন। অনেকগুলো ব্যর্থতায় সরকারের আছে, ১০০ দিনে কোনো সাফল্য নেই। অর্থনীতিতে কিছু সাফল্য আছে, অর্থনীতি ছাড়া ন্যায় বিচার আমি কোনো সাফল্য দেখি না। আরেকটা হচ্ছে ট্রাম্প আসছে, এটা অনেকে বলছে যে ট্রাম্প যদি এসে থাকে, বাইডেন গভর্নমেন্ট যেভাবে সারা গ্লোবাল ডেমোক্রেসির জন্য তার একটা কনসার্ন ছিল, হয়তো বা আগের ট্রাম্পের ৫ বছর থেকে দেখা যায় ট্রাম্প অন্য দেশে খুব একটা নাক গলাতেন না, নিজের দেশ নিয়ে থাকতেন। সেক্ষেত্রে বর্তমান ইউনূস সরকারকে নিজেই চলতে হবে, তার নতুন সুপার পাওয়ারের সাথে অ্যালায়েন্স করতে হবে। সেক্ষেত্রে পাকিস্তান অ্যান্ড চায়না একটা তার অপশন হতে পারে।
তো সেক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে পাকিস্তানের সাথে, একটা হচ্ছে 1971। পাকিস্তান এখন অফিসিয়ালি 1971 সালের জন্য ক্ষমা চায়নি। তারা রেপ করেছে, জেনোসাইড করেছে, ইতিহাস মুছে ফেলা যাবে না। 2, পাকিস্তান আমাদেরকে ফ্রেন্ডশিপ দিতে পারে, আমরা পাকিস্তানকে ফ্রেন্ডশিপ দিতে পারি, তুলা দিতে পারবে, আর কিছু পাকিস্তানের দেয়ার নেই। পাকিস্তানের অর্থনীতি 2 বিলিয়ন রিজার্ভ। আর পাকিস্তান যদি বাংলাদেশকে দেখে বাংলাদেশের মতো হতে চায়, মোস্ট ওয়েলকাম। কিন্তু পাকিস্তান যদি বাংলাদেশকে পাকিস্তানের মতো বানাতে চায়, আনওয়েলকাম। আমরা এই ক্লোজ সোসাইটি চাই না, আমরা ওপেন সোসাইটি চাই। নিশ্চয়ই। এবং কিন্তু যে রাজনীতির এখানে অঙ্কটা চলছে, সেই রাজনীতির অঙ্কর মধ্যে আমরা যেটা বলছি যে শেখ হাসিনা ফেরার চেষ্টা করছেন রাজনীতিতে, এমনই একটা লাইন বলতে চাচ্ছি, সেটা হচ্ছে চাইনিজ হেল্প আমাদের নিতে হতে পারে, যেহেতু ইন্ডিয়া বর্ডার বন্ধ করে দিয়েছে, ইন্ডিয়া ভিসা বন্ধ করে দিয়েছে, এয়ারও বন্ধ করে দেবে জানি না। যখন আপনি ব্যাপক চাইনিজ হেল্প নেবেন, তখন ট্রাম্প প্রশাসন এটাকে কিভাবে দেখবে? এখানে আমার মনে হচ্ছে ইকুয়েশন এলোমেলো হতে পারে। সাদাত হোসেন সেলিম, এখনো পর্যন্ত আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগের কোনো নেতা নিষিদ্ধ হন নাই, কেউই নিষিদ্ধ হন নাই ছাত্রলীগ বাদে। এখন কোনো নেতা যদি বাইরে বসে থেকে রাজনীতিতে অংশ নেন এবং নানা জায়গায় তিনি ভার্চুয়ালি যুক্ত হন, সেটা এই দেশে থেকে সেটা থামানো সম্ভব কিনা? দেখুন, আমরা মনে হয় 100 বছর বা 1000 বছরের ইতিহাসে একটা মানে 15-16 বছর যাবৎ দেশ শাসন করে একটা রাজনৈতিক দলের সবাই একসাথে নাই হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, এটা কিন্তু কখনো ঘটে নাই। বাংলাদেশে তো আপনার প্রায় 4500 ইউনিয়ন পরিষদ সবগুলো আওয়ামী লীগের দখলে ছিল। সেটা দর দিয়ে পূরণ করুন, যতগুলো ইউনিয়ন পরিষদের সদস্য তারা কেউ কিন্তু মাঠে নেই, মানে কোনো পর্যায়ে কোনো নেতা কিন্তু মাঠে নেই। মাঠে থেকে তারা যদি কথা বলতো বা কথা বলার চেষ্টা করতো, তাহলে সেটা রাজনৈতিকভাবেই হতো। রাজনৈতিক আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়নি। কিন্তু শেখ হাসিনার ব্যাপারটা, শেখ হাসিনা এখন ভারতে কী হিসেবে আছেন, শেখ হাসিনার স্ট্যাটাসটা কী, এবং শেখ হাসিনাকে সেখান থেকে বক্তব্য দিতে দেওয়াটা ভারত কিন্তু আপনার মানে আন্তঃরাষ্ট্রীয় বন্ধুত্ব বা আপনার আন্তর্জাতিক অঙ্গনের যে রীতিনীতি সেটাও ভঙ্গ করছেন। এখন ভার্চুয়ালি অন্য নেতারা দিতে পারেন, অন্য নেতারা বক্তব্য দিতে পারবেন বা অন্য দেশেও যে কোনো নেতা কথা বলতে পারবেন, সেটা যদি তার আইনগতভাবে কোনো সমস্যা না থাকে। কিন্তু আপনার শেখ হাসিনা তো সেখানে ভার্চুয়ালি আপনার এখানে বক্তব্য দেওয়াটা আপনার ভারত সরকারের জন্য বিব্রতকর, এবং সেটা না করাটাই শ্রেয় আমি মনে করি। আর যে শেখ হাসিনা এসে জনসভায় অংশগ্রহণ করবেন, শেখ হাসিনার নামে তো 300-র বেশি হত্যা মামলাই আছে। সুতরাং দেশে আসলে আমরা সবাই বগল বাগাবো আর মানে শেখ হাসিনা এসে বক্তব্য দিবে, ব্যাপারটা এত সহজ নয়। এই যে আজকে 100 দিনের উপর হয়ে গেছে, আওয়ামী লীগের কোনো একটা লোক রাস্তায় দাঁড়িয়ে, সেটা গ্রামগঞ্জে হোক আর সেটা শহরে কোথাও বলার সাহস নেই যে আওয়ামী লীগ করি অথবা আমি আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী। আসলে একটা দল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলে অথবা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনকে মানে ব্যাহত করে একটা রাজনৈতিক দল মানে ক্ষমতা টিকে থাকলে তার পরিণতিতে কী হবে সেটা প্রমাণিত আওয়ামী লীগ করে দিয়েছে। আমরা সবসময় বলেছি যে পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরশাসক কখনোই দীর্ঘদিন শাসন করতে পারে না, তার পতন অনিবার্য। আজকে দেখুন সিরিয়াতে যে আসাদের পতনটাও হয়েছে হাসিনার। আপনার এই টকশোতে আওয়ামী লীগের নেতাদের সাথে অসংখ্যবার চ্যালেঞ্জ করে বলেছি যে গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হবে। তারা টিটকারি করতো যে গণ অভ্যুত্থান কবে, আমরা বলতাম যে গণ অভ্যুত্থান কখনোই দিন তারিখ কোন সময় নিয়ে নির্ধারণ করা হয়নি। এমন একটা গণ অভ্যুত্থান হয়েছে যে গণ অভ্যুত্থান শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা মানে 2 দিন আগে বলে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার লোক নয়। শেখ হাসিনা যদি আজকে মানে বাংলাদেশে মানে থেকে যদি জীবনটাও দিত তাহলে তার রাজনীতিটা সার্থক হতো, কিন্তু তার সে নিজে ডুবছে, আওয়ামী লীগকে ডুবিয়েছে। সুতরাং এখানে আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে সহসা ফিরে আসার কোনো রকমের সম্ভাবনা আমরা দেখছি না। তো এটাই হলো যে বাস্তবতা। এই বাস্তবতা আওয়ামী লীগের নেতাকর্মীরা যতটা মেনে নেয় ততটাই ভালো। এই মুহূর্তে কোনো রকম বিশৃঙ্খলা, যেমন ভারতের ব্যাপারটা, ভারতের তো আপনার প্রথম দিকে অবস্থানটা ঠিক ছিল, ভারতের কিছু মিডিয়া অতিরঞ্জিত করছে, কিন্তু এখন তারা বুঝতে পারছে যে তারা ভুল পথে আছে বলে কিন্তু আগামীকালকে আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সচিব একটা বার্তা নিয়ে আসছেন। এবং ত্রিপুরা যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য তারা রাষ্ট্রীয়ভাবে দুঃখ প্রকাশ করেছেন, তাদের পুলিশকে সাসপেন্ড করেছেন, গ্রেপ্তার করেছেন। অর্থাৎ ভারত কিন্তু বাংলাদেশের উপর নির্ভরশীল। আপনি দেখেন পৃথিবীতে যত লোক ভারত ভ্রমণ করে তার মধ্যে 1 নম্বর হলো যে বাংলাদেশি। ভারতের বিভিন্ন অঞ্চল আছে শুধুমাত্র বাংলাদেশের উপর ব্যবসা করেই ভারত টিকে আছে। মহারাষ্ট্রের নাসিক একটা বিশাল অঞ্চল আছে, চিকিৎসা চিকিৎসা ছাড়া মানে ফল ফ্রুট থেকে আরম্ভ করে কাপড় চোপড় ইত্যাদি, হোটেল রেস্তোরাঁ মানে ট্রান্সপোর্ট
চিকিৎসা অনেক অংশে ভারত কিন্তু বাংলাদেশের উপর নির্ভরশীল, আমরা কিন্তু ভারতের উপর নির্ভরশীল নই। এবং তাদেরও দরকার, আমরা কিন্তু কোনো ভারত থেকে কিন্তু বিনা পয়সায় কিন্তু কোনো কিছু একদম আমরা পয়সা দিয়ে কিনি, এবং আমরা ভারতে চিকিৎসা করতে গেলে পয়সা দিয়ে করি। এবং সেই পররাষ্ট্র সচিব পর্যায়ে যে বৈঠক আগামীকাল হবে, নিশ্চয়ই সেখানে একটা এই টানাপোড়েনের শেষ হবে, আমরা সেটা আশা করি। কিন্তু শেখ হাসিনা ইস্যু আসলে শেষ হবে কিনা, আতাউর রহমান ঢালি আমাদের সাথে আছেন। শেখ হাসিনা বিষয়ে বলা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক অবনতির অন্যতম কারণ শেখ হাসিনা সেখানে আশ্রয় নিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার থেকে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন অফিসিয়ালি জানতে চাওয়া হয় নাই। তাকে ফেরত চাওয়ার ব্যাপারেও কোনো কিছু বলা হয় নাই, তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও ভারত সরকারকে অফিসিয়ালি কিছু বলা হয়নি আনুষ্ঠানিকভাবে। যদি আমাদের দেশ থেকে কোনো কিছু এইরকম আনুষ্ঠানিকভাবে না যায় ভারত সরকার নিজে উদ্যোগী হয়ে কিছু করার সুযোগ থাকে কিনা, এবং এই ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে আমাদের সম্পর্কে এমন তিক্ত হওয়ার সুযোগ আছে কিনা? দেখুন, ভারতের সাথে আমাদের সম্পর্ক সবসময় উঠানামার ভিতরে ছিল, কখনোই যে এক লাইনে চলেছে তা না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা দাবি করেছে যে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু তখনও আসলে সর্বোচ্চ পর্যায়ে ছিল না। এটা আওয়ামী লীগের মানে একদেশ দৃষ্টি। আর শেখ হাসিনা সম্পর্কে যে ভারত যেটা বলেছে অযাচিত মেহমান, তাকে কিন্তু মেহমান বলেছেন কিন্তু অযাচিত বলেছেন, এবং তার স্ট্যাটাস সম্পর্কে তারা ক্লিয়ার করে নেই তার স্ট্যাটাস কী অবস্থায় উনি আছেন। বাংলাদেশ সরকার এটা চাইবে, এটার তো আইনগত কতগুলো বিষয় আছে। একজন লোক পালিয়ে গেছে, এটার আইনগত দিক আছে, তার বিরুদ্ধে এতগুলো মামলা হয়েছে, এখানে কোর্ট আছে, এখানে বিচার ব্যবস্থা আছে, অনেকগুলো ধাপ আছে। এই ধাপগুলো না পেরিয়ে আমরা হঠাৎ করে সর্বোচ্চ ধাপে যেতে পারি না। নিশ্চয়ই। তাহলে কেন আজকে স্মারকলিপি দিতে আপনারা ভারতীয় দূতাবাস পর্যন্ত গেলেন? আমাদের যে হাই কমিশনার অফিস, সেটাকে আক্রমণ হয়েছে, সেটা জেনেভা কনভেনশন অনুযায়ী এই আক্রমণ তো হতে পারে না। সে আক্রমণ হয়েছে এবং নির্লিপ্তের ভারত সরকার দ্রুত এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যারা আক্রমণের সাথে জড়িত দুঃখ প্রকাশ করেছে। তাহলে আমরা একটা রাজনৈতিক দল বাংলাদেশের পতাকা পুরানো হয়েছে, সেটা সবচেয়ে বেশি দুর্ভাগ্যজনক। অন্য যে কোনো ঘটনাই ঘটে থাকুক, এর থেকে সবচেয়ে দুর্ভাগ্য এইটা। আমার পতাকা পুরানো মানে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ। তো সে কারণে যে বিএনপি একটি দেশপ্রেমিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি কিন্তু সেই প্রতিক্রিয়ায় গেছে এবং যেতেই পারে। এবং আমরা বিএনপি সবসময় বলেছি, আমরা ভারতের সাথে তো কোনো বৈরিতা চাই না। ইউ ক্যান নট চেঞ্জ ইউর নাইবার। সেক্ষেত্রে শেখ হাসিনা যদি ভার্চুয়ালি সব জায়গায় যুক্ত হয়, সেক্ষেত্রে হইতেই পারে। হ্যাঁ, ভারতের সাথে সম্পর্কটা আরো বেশি একটা তিক্ততার জায়গায় যাবে কিনা? এটার জন্য দায়ী হবেন। আমরা চাইব ভারত যাতে আমাদের সাথে এই সম্পর্কের অবনতির দিকে না যান। সেটা কারো জন্যই, ভারত এবং বাংলাদেশ, আমি মনে করি না যে কারো জন্যই খুব মঙ্গল হবে। কূটনৈতিক শিষ্টাচার ভারত বজায় রাখবে, এটা আমরা আশা করব ভারতের মতো দেশ থেকে। কারণ এটা দেশ পণ্ডিত জওহরলাল নেহরুর দেশ, এখানে বড় বড় রাজনীতিবিদদের জন্ম হয়েছে এই ভারতে। তো কাজেই তারা এই ভুল করবে আমি আশা করি না তাদের কাছ থেকে। এবং আমরা আশা করব অতি দ্রুত কালকের যে মিটিং হবে আগামীকাল, সেই মিটিংয়ে এগুলো বরফ অবশ্যই গলবে এবং ভারত এই পর্যন্ত যেই কাজগুলো করেছে এটার জন্য ভারত নিজেই অনুশোচনা করতে হবে। এই কারণে যে বাংলাদেশের মতো প্রতিবেশীকে হারানো ইন্ডিয়া ক্যানট অ্যাফোর্ড। আমরাও সেটা চাই। নিশ্চয়ই আগামীকাল এমন কিছু হবে যাতে দুই পক্ষের জন্য, দুই দেশের জন্যই অনেকখানি শান্তিময় বার্তা অন্তত সচিব পর্যায়ে সেই বৈঠক থেকে উঠে আসবে। কিন্তু রাজনীতিবিদরা আসলে আগামীকালের সেই বৈঠক থেকে কি আশা করেন, বিরতির পর ফিরছে। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা শেষ মুহূর্তে আছি। শেখ হাসিনার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা আছে কিনা সেই প্রশ্নকে সামনে রেখে আজকে আমরা আলোচনায় ছিলাম, এবং এই মাত্র পাওয়া খবরে আমরা জানতে পারলাম যে তিনি যুক্তরাজ্যের সেই সভায়, জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়েছেন এবং সেখানে তার
বক্তব্য তিনি দিয়েছেন। আমাদের সাথে অতিথিরা আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। কাজে বোঝা যাচ্ছে যে তিনি আসলে ভার্চুয়ালি যুক্ত হয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। সেটি আসলে এই দেশের জন্য কোনো সংকট তৈরি করবে কিনা? টেনশন তৈরি করছে অ্যাট দ্য মোমেন্ট। আই থিঙ্ক ইটস টু আর্লি। ইলেকশনের কোনো এখনো ডেট হয়নি। এই মুহূর্তে আওয়ামী লীগের দৃশ্যমান হওয়া এখনো উচিত না। একটা গ্র্যান্ড, ওই যেটা বললাম গ্র্যান্ডারাম, একটা গ্র্যান্ড বন্দোবস্ত হতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হলে কি টার্মে আওয়ামী লীগের একটা অনুশোচনা হতে হবে, ভুল বুঝতে হবে। আওয়ামী লীগের ক্লিন লোক কারা আছে তাদেরকে নিয়ে বসা উচিত, তাদেরকে ফ্রন্ট লাইনে আনা উচিত। তারা ফ্রন্ট লাইনে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে পারে। এরকম লোক অনেক আছে যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, যার হাতে রক্ত নাই। আমার যেটা মনে হচ্ছে, এটা আমার অ্যানালাইসিস, যে কালকে যেহেতু পররাষ্ট্র সচিব ভারত থেকে এসেছেন, দুই পক্ষই পারদ বাড়াচ্ছে। শেখ হাসিনার আজকের মিটিংটা পারদ বাড়ানোরই একটা অংশ ছাড়া কিছু না। পৃথিবীর ইতিহাসে ছাত্র মারা যাওয়ার পরে, হত্যার পরে এভাবে ফিরে আসার কোনো নজির নাই। ভোটে যারা রিগ করেছে বা ভোটে যারা ইন্টারফেয়ার করেছে, মানুষ যারা মেরেছে, একটা নিদর্শনও নাই যারা ফিরে আসছে বা তারা টিকে থাকতে পারে। লাস্ট ছিল বাশার আরব স্প্রিংয়ের অনলি সার্ভাইভিং এম্পারার, সে চলে গেল। তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে, নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বসতে হবে এবং সেখানে আয়রন ক্ল্যাড গ্যারান্টি থাকতে হবে। এটা এক ইন্ডিয়ান কমেন্টেটর বলেছে। এবং রাজনৈতিক দলগুলোর সাথে চার্টার নিয়ে তাকে বসতে হবে। এই বসা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। 3000 কিলোমিটার বর্ডার, ভারতের কি পরিমাণ সিকিউরিটি কস্ট বাড়বে যদি এই বর্ডার আনরেস্ট থাকে। আর বাংলাদেশের প্রবলেম হচ্ছে, এই লোকজন চিকিৎসা করবে কোথায়? আমরা যতই বলি এত কম টাকায় পৃথিবীর আর কোথাও চিকিৎসা হবে না, এবং ওই মানের চিকিৎসা করতে আমাদের 10 বছর লাগবে, কারণ ওইটা একটা পাইপলাইন, এটা একদিনে হবে না। তো সেটা একটা ক্ষতি হচ্ছে, ভারতের ক্ষতি হচ্ছে। ভারতের 16 থেকে 20 বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে তার এতে। বাংলাদেশের ক্ষতি বেশি না ভারতের ক্ষতি বেশি? মোটা দাগে এই অ্যানালিসিসটা করতে হবে। ফরেন পলিসি কোনো চ্যারিটি না, ফরেন পলিসি কোনো ফ্রেন্ডশিপ না, এটা নিষ্ঠুর বাস্তবতার ফরেন পলিসি। আমার যদি আরেক পাশে আরেকটা ভারতের দেশ থাকতো তাহলে এত ভাবতে হতো না, চলে যেতে পারতাম। ভারত একটু শেষ করে দিচ্ছি, ভারতের ইনকাম কমছে, ব্যবসা কমছে, এটা কিন্তু খুব অ্যালার্মিং। ভারত যখন তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়, মানে ক্ষতি করে, তার মানে তারা খুবই কনসার্ন কোনো একটা বিষয় নিয়ে। সেটা শেখ হাসিনা না। ভারতের রিজার্ভ কিন্তু 658 বিলিয়ন। সো এই কনসার্নটা তারা কোপ করতে পারবে, কিন্তু আমাদের ক্ষতিটা কতটুকু আমরা কোপ করতে পারবো? দুর্ভিক্ষ হয়ে যেতে পারে। সো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। আমরা সবাই সেখানে রক্ত দিতে রাজি আছি, কিন্তু দেশের স্বার্থ কোনটা রক্ষা হবে সেটার একটা ঐক্যমতের সিদ্ধান্ত প্রয়োজন, এবং সেখানে ডক্টর ইউনূস একটা সাইডেড ভিউ পাচ্ছেন। শাহাদাত হোসেন সেলিম, কি মনে হয়, মানে কি চাওয়া উচিত আগামীকাল এই সচিব পর্যায়ের? না, আগামীকালকে সচিব পর্যায়ে আমার মনে হয় যে মানে সংকটে যে পারদটা অথবা উত্তেজনা যে পারদটা, এটা প্রশমিত হবে। কারণ ভারত ইতিমধ্যে উপলব্ধি করছে, এবং ভারতের যে পররাষ্ট্র আপনার এখানে হাইকমিশনার আছেন, তিনিও বলেছেন যে ভারত চায় জনগণের সাথে জনগণের বন্ধুত্ব। সেখানে জনগণের সাথে জনগণের যদি বন্ধুত্ব থাকে, এবং যখন যে সরকার থাকবে সেই সরকারের সাথে তাকে সম্পর্কিত করতে হবে, এবং এটাই পররাষ্ট্র নীতি বিশ্বব্যাপী স্বীকৃত। এখানে যে কোনো কারণে হোক, ভারত ধরেন যতটা শেখ হাসিনা থাকা অবস্থায় যতটা কমফোর্ট জোনে ছিল, কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো এমন কোনো কিছু বলা হয়নি যে ভারতের যে সুযোগ সুবিধা কোনো কিছুই বন্ধ করে দেওয়া হচ্ছে না। ভারতের আপনার কলকাতা থেকে ত্রিপুরা যাওয়ার রাস্তাটাও বন্ধ করে দেওয়া হয়নি, অথবা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোনোটা কিছু বন্ধ করা যায় না। ভারত নিজ উদ্যোগে কিছু ভিসা বন্ধ করে দিয়েছে, এবং সেখান থেকে ভারতের যে একটা হাহাকার, এটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এবং ভারতের টেলিভিশনগুলোতে দেখতে পাচ্ছি যে আমরা তো একদম না খেয়ে মারা যাবো, একটা অংশের লোকজন বলছে যে আমরা তো পচে বসে যাওয়ার অবস্থা। তো সেখান থেকে ভারত আশা করি এই জিনিসটা আপনার এই পারদটা আপনার আর নির্মগামী করবে। আরেকটা জিনিস দেখুন, শেখ হাসিনা ইতিমধ্যে বাংলাদেশের জনগণের কাছে একটা হিংস্র, রক্তপিপাসু এবং মানসিক সাইকোপ্যাথি হিসেবে পরিচিত হয়ে গেছে। শেখ হাসিনার সুস্থতা নিয়ে কিন্তু আমাদের কারো মনের মধ্যে কোনো সন্দেহ নেই। এমনকি অনেক আওয়ামী লীগের আছেন যারা অনুশোচনা করছে যে আমরা কেন আওয়ামী লীগে, যারা ব্যবসায়ী আছেন তারা এখন অনুশোচনা করছেন আমরা কেন আওয়ামী লীগে যোগ দিতে গেলাম, আমরা কেন শেখ হাসিনার পক্ষে গিয়ে আমরা কেন নিজেকে আপনার কালার করে আজকে আমরা ব্যবসা বাণিজ্য হারিয়ে আজকে আমরা এই দুরবস্থার মধ্যে পড়ছি। অনেকের মধ্যে একটা এক ধরনের অনুশোচনা আছে। অনেকের মধ্যে অনুশোচনা আছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনাটাকে বাতিল করে দিয়ে ক্ষমতার পট পরিবর্তনের যেই পটটাকে স্বাভাবিক পটটাকে রুদ্ধ করে দেওয়া, এটার অনুশোচনা আছে। কিন্তু শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নাই। অনুশোচনা না থাকার প্রেক্ষিতে কিন্তু তিনি বক্তব্য রাখছেন। এটা আমি দেখি যখন তারেক রহমান সাহেব বক্তব্য রেখেছেন, তখন 21 টিভি বন্ধ করে দিয়ে দেশটা দখল করে নেওয়া হয়েছে, এবং পুরো টিভির আপনার মালিকানা পরিবর্তন করে মালিকদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখন এখানে তো আপনার এই ধরনের বক্তব্য এখানে প্রচার না হওয়াই ভালো, এবং উত্তেজনা
ঘটনাটার পারদটা বৃদ্ধি করার প্রেক্ষিতে এখানে বরঞ্চ আওয়ামী লীগ যে আপনি বলেন গত 100 দিনে বা মানে এই সরকার ক্ষমতা আসার পরে এমন কোনো আওয়ামী লীগের নেতা বাড়িতে আক্রমণ করা হয়েছে, এমন কোনো এমপির বাড়িতে আক্রমণ করা হয়েছে, এমন কোনো মন্ত্রী বাড়ি ওবায়দুল কাদেরের মতো ঘৃণিত ব্যক্তির বাড়িতেও একটা ঢিল মারে নাই কেউ, কিছু করা হয় নাই। সুতরাং তারা কিন্তু জিনিসটাকে কিন্তু তারা কিন্তু আমন্ত্রণ করছেন, তারা কিন্তু এই জিনিসটাকে আমন্ত্রণ করছেন। একসময় কিন্তু তারা জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন না। আতাউর রহমান ঢালির কাছেও তাহলে শেষ মুহূর্তে যাই, যে পরিস্থিতি আগামীকাল হবে, বিএনপি কি চায় আসলে, যে এই আলোচনাটার মধ্য থেকে কি আমরা সৎ প্রতিবেশী সুলভ আচরণ চাই। আমরা একটি দেশ পার্শ্ববর্তী দেশের সাথে পঞ্চশীলা নীতির ভিত্তিতে আমরা অবস্থান করতে চাই। কেউ কারো উপরে আধিপত্য করবে না, এই ধরনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। সেটারই আলোচনা কালকে শুরু হবে, এটা শেষ না। এই আলোচনার মধ্য দিয়ে আমরা সম্পর্কটাকে সত্যিকার অর্থে জনগণের সাথে, যে জনগণের যে সম্পর্ক, ভারতের জনগণের সাথে তো আমাদের কোনো বিরোধ নেই। এই জনগণ ৭১-এর মুক্তিযুদ্ধে আমাদেরকে সাহায্য করেছে। ভারতের সরকারের ঋণ হয়তো আমরা শোধ করতে পেরেছি, ৭১-এর মুক্তিযুদ্ধে তাদের ঋণ আমরা বিভিন্নভাবে শোধ করেছি, কিন্তু ভারতের যে জনগণ আমাদেরকে ৭১ সালে আমাদেরকে জায়গা দিয়েছে, সাহায্য করেছে, তাদের ঋণ কোনোদিনই শোধ হওয়ার নয়। তো কাজেই কিন্তু ভারত যে ভুলটা করেছে, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না করে একটি দলের সাথে সম্পর্ক করে, এবং আজও পর্যন্ত ভারত যে ভুল করে চলছে, যেটা শেখ হাসিনা ওইখানে যাওয়ার পরে এখনও যুক্তরাজ্যের সাথে তাকে বলতে দেওয়ার, অর্থাৎ শেখ হাসিনা যে ভুল করেছে ভারতকে এটা স্বীকার করতে হবে। ভারত এখনও এটা স্বীকার করে না। এবং আওয়ামী লীগের যে ন্যারেটিভগুলো আপনি দেখেন, ৭৫-এর 15ই আগস্টের পরে অবশ্যই এত বড় হত্যাকে আমরা কখনোই সমর্থন করি না, কিন্তু এর দায় তো আওয়ামী লীগকে নিতে হবে, কারণ আওয়ামী লীগ কী করেছে। আবার দেখেন যে এখন যে ঘটনাটা ঘটলো, তারা সবসময় বলতে চায় যে আওয়ামী লীগের বিরুদ্ধে নাকি দেশে ষড়যন্ত্র হয়। তাহলে এই জনগণের অভ্যুত্থানটাকে তারা ষড়যন্ত্র বলে আখ্যায়িত করতে চান। এই ন্যারেটিভ আওয়ামী লীগ যতক্ষণ চেঞ্জ না করবে ততক্ষণ তাদের জন্য বাংলাদেশের রাজনীতি করা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এবং এখানে যে কথাটা আসলে বলা হয়েছে যে এখনো পর্যন্ত তারা অনুতাপ কিনা, অনুতপ্ত হয়ে নেতারা কথা বলেছেন কিনা আমরা এখনো পর্যন্ত দেখি না। কাজেই সেই দিন আসবে কিনা জনগণ সেটা দেখতে চায়, এবং আগামীকালের সচিব পর্যায়ের বৈঠক নিশ্চয়ই বন্ধুত্বপূর্ণভাবে শেষ হোক, সেটাও নিশ্চয়ই সবার যাওয়া। অনেক ধন্যবাদ রাজখান।